চলে গেছেন? কোথায় গেছেন? বাড়ি? তোমাদের কিছু বলে যান নাই? এমন সময় তাহাদের বাড়ির ঝি আসিয়া বলিল, কি জানি বাবু, সে কোথায় গেছে? তোমাদেরই বন্ধু, তোমরা খুঁজে দেখো গে। আয় খোকা, ভিতরে আয়। তা আমি তোমাকে বলিব না। আমি রাত্রিতে লোকালয়ে বাস করি না। তাহার মুখ মলিন হইয়া গেল, তাহার দৃষ্টি উদ্ভ্রান্ত হইল। আমি তাহার ভাব গতি কিছুই বুঝিতে পারিলাম না। শুভেচ্ছা বন্ধুরা, একরাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ। এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। উৎসাহ পাব এগিয়ে চলার। নতুন নতুন গল্প শুনতে ও শোনাতে মনে রাখুন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। আজ পড়ব শ্রদ্ধেয় কথাসাহিত্যিক জলধর সেন রচিত একটি ছোট গল্প, ভীষণ প্রায়শ্চিত্ত। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শুরু করছি ভীষণ প্রায়শ্চিত্ত। আমি যখন আমাদের গ্রামের স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ি, তখন সতীশ আমাদের শ্রেণীতে প্রবিষ্ট হয়। তাহার বাড়ি ছিল পাবনা জেলায়। সেখান হইতে মাইনর পরীক্ষায় উত্তীর্ণ হইয়া সে আমাদের গ্রামে তাহার মামার বাড়িতে থাকিয়া পড়া আরম্ভ করে। সতীশের মামা হরিপদ ভট্টাচার্য মহাশয় হুগলির কালেক্টরিতে কাজ করিতেন। তিনি স্ত্রী ও পুত্রকন্যা লইয়া হুগলিতেই থাকিতেন। তাহার বাড়িতে তাহার বৃদ্ধা মাতা, নিঃসন্তান বিধবা ভগিনী ও একটি চাকর থাকিত। সতীশের মাসিমা ও দিদিমা তাহাকে যথেষ্ট আদর যত্ন করিতেন। সতীশ খুব চালাক চতুর ছিল, কিন্তু পড়াশোনায় তাহার তেমন মন ছিল না। সে খেলাধুলা, আমোদ আহ্লাদি ভালোবাসিত। বাড়িতে কোনো পুরুষ অভিভাবক ছিল না, সুতরাং সতীশ অনেকটা স্বাধীনতা লাভ করিয়াছিল। দিদিমা ও মাসিমা তাহাকে পড়াশোনার জন্য তেমন তাড়নাও করিতেন না। আমাদের শ্রেণীতে যে কয়জন ছাত্র ছিল, তাহার মধ্যে সতীশের সহিতই আমার বিশেষ ভালোবাসা জন্মিয়াছিল। সে পড়াশোনায় অমনোযোগ করিত, দিন রাত শুধু আমোদ আহ্লাদ করিয়াই বেড়াইত। সকলে তাহাকে ভালো ছেলে বলিয়া প্রশংসাও করিত না। তবুও আমি তাহাকে ভালোবাসিতাম। মধ্যে মধ্যে পড়ার জন্য তাহাকে তাড়নাও করিতাম, দুই চারিটা সদুপদেশও দিতাম। সে অন্যের কথায় মোটেই কর্ণপাত করিত না। কিন্তু আমি যখন বিষণ্ণ মুখে গম্ভীরভাবে তাহাকে কোনো কথা বলিতাম, তখন সে আমার কথা নীরবে শুনিত। আমি যেমন তাহাকে ভালোবাসিতাম, সেও আমাকে তেমনই ভালোবাসিত। কিন্তু তাহার প্রকৃতি অন্যরূপ ছিল। লেখাপড়া শিখিয়া বিদ্বান হইবে, 10 জনের একজন হইবে, এই ইচ্ছাই যেন তাহার ছিল না। সে কোনো রকমে দিন কাটাইতে পারিলেই নিশ্চিন্ত হইত। আমার অভিভাবকগণ এবং স্কুলের মাস্টার মহাশয়েরাও অনেক সময় আমাকে সতীশের সঙ্গে মিশিতে নিষেধ করিতেন। তাহার সঙ্গে থাকিয়া যে আমার পড়াশোনার ক্ষতি হইত, অনেক সময় যে তাহার সহিত গল্পেই কাটিয়া যাইত, তাহা আমিও বুঝিতাম। কিন্তু সতীশের কেমনই একটা আকর্ষণী শক্তি ছিল, যে আমি অনেক চেষ্টা, অনেকবার প্রতিজ্ঞা করিয়াও তাহার সঙ্গ ত্যাগ করিতে পারিতাম না। একটু অবকাশ পাইলেই তাহার নিকট ছুটিয়া যাইতাম। সেও সময়ে অসময়ে আমাদের বাড়িতে আসিত এবং 2-3 ঘণ্টা নানা গল্প করিয়া আমার পড়ার ব্যাঘাত জন্মাইত। আমাদের 2 জনের প্রকৃতি
সম্পূর্ণ বিভিন্ন ছিল। তবুও কি জানি কেন আমরা পরস্পরের প্রতি আকৃষ্ট হইয়া পড়িয়াছিলাম। এইভাবে আমরা 2 বৎসর কাটাইয়াছিলাম। 2 বৎসর পরে যেবার আমরা দুইজনেই প্রথম শ্রেণীতে উন্নীত হইলাম, সেইবার সতীশের মামা তাহাকে হুগলিতে লইয়া গেলেন। সতীশ ইহাতে প্রথমে আপত্তি করিয়াছিল, কিন্তু আমাদের গ্রামে থাকিলে সে কিছুতেই প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারিবে না বুঝিয়া তাহার মামা তাহাকে হুগলিতে লইয়া গেলেন। 1 বৎসরের জন্য আমাদের ছাড়াছাড়ি হইল। সেই বৎসরের শেষে আমি আমাদের গ্রামের স্কুল হইতে প্রবেশিকা পরীক্ষা দিলাম। সতীশও হুগলি ব্রাঞ্চ স্কুল হইতে পরীক্ষা দিল। যথাসময়ে পরীক্ষার ফল বাহির হইল। গেজেটে দেখিলাম সতীশ প্রথম বিভাগে উত্তীর্ণ হইয়াছে। আমিও পরীক্ষায় কৃতকার্য হইয়াছিলাম। এই সময় সতীশ একদিন আমাদের গ্রামে আসিল। অনেক দিন পরে তাহাকে দেখিয়া আমার বড়ই আনন্দ হইল। সতীশ বলিল, সে যদি বৃত্তি পায় তাহা হইলে সে কলিকাতায় পড়িবে, বৃত্তি না পাইলে তাহাকে অগত্যা মামার নিকট থাকিয়া হুগলিতেই কলেজে পড়িতে হইবে। আমিও কলিকাতায় পড়াই স্থির করিয়াছিলাম। 3-4 দিন মামার বাড়িতে থাকিয়া সতীশ বাড়ি চলিয়া গেল। সতীশ পরীক্ষায় বৃত্তি লাভ করিল। সে আমাকে পত্র লিখিল যে সে কলিকাতায় জেনারেল অ্যাসেম্বলিজ কলেজে পড়া স্থির করিয়াছে। আমিও তাহাকে জানাইলাম যে আমিও জেনারেল অ্যাসেম্বলিজ কলেজেই পড়িতে যাইব। কিন্তু তাহার দ্বিতীয় প্রস্তাবে আমি সম্মত হইতে পারিলাম না। সে আমাকে তাহার সহিত এক ছাত্রাবাসে থাকিবার প্রস্তাব করিয়াছিল। আমাদের অবস্থা ভালো নহে। আমি 10 টাকা বৃত্তি পাইয়াছিলাম, তাই আমি কলেজে পড়িবার সাহস করিয়াছিলাম। কিন্তু 10 টাকায় তো কলিকাতার খরচ চলে না। বাড়ি হইতে প্রতি মাসে খরচের টাকা পাওয়াও অসম্ভব। সুতরাং আমার কলিকাতায় কোনো এক আত্মীয়ের আশ্রয় গ্রহণ করা ব্যতীত উপায়ান্তর ছিল না। আমার এই ব্যবস্থার কথা শুনিয়া সতীশ দুঃখিত হইল, কিন্তু সেও তো বড় মানুষের ছেলে নহে যে আমার কলিকাতার খরচ সে চালাইতে পারে। কলিকাতায় যাইয়া আমি কুমারটুলিতে এক আত্মীয়ের বাসায় থাকিয়া জেনারেল অ্যাসেম্বলিজে পড়া আরম্ভ করিলাম। সতীশ গুরুপ্রসাদ চৌধুরীর লেনে একটি মেসে রহিল। 1 বৎসর পরে আবার আমরা 2 বন্ধুতে মিলিত হইলাম। কলেজে আমরা একসঙ্গে বসি, কলেজ হইতে একসঙ্গে বাহির হই। প্রায় সর্বদাই সতীশের মেসে যাই। সে আমাকে বিশেষ যত্ন করে, অনেক বিষয়ে সাহায্যও করিতে লাগিল। বড় সুখে বড় আনন্দে আমাদের দিন কাটিতে লাগিল। 4-5 মাস পরে একদিন সতীশ আমাকে বলিল যে সে বাসা পরিবর্তন করিবে। তাহার পিতার ইচ্ছা যে সে শ্যামবাজারে তাহার পিতার এক বন্ধুর বাড়িতে থাকে। তাহার নিকট শুনিলাম যে তাহার পিতৃবন্ধু মারা গিয়াছেন। তাহাদের পরিবারের বিশেষ কষ্ট হইতেছে। সতীশ যদি সেইখানে থাকে, তাহার পিতা তাহাকে উপলক্ষ করিয়া সেই দরিদ্র পরিবারকে সাহায্য করিতে পারেন। এমন কে আছে যে এই প্রস্তাব অস্বীকার করিতে পারে? আমি সতীশকে সেই বাড়িতে যাইতেই পরামর্শ দিলাম। সতীশও সম্মতি জ্ঞাপন করিয়া তাহার পিতাকে পত্র লিখিল এবং 1 সপ্তাহ পরেই শ্যামবাজারের সেই বিপন্ন ব্রাহ্মণ গৃহে সে গমন করিল। সতীশ যখন গুরুপ্রসাদ চৌধুরীর লেনে থাকিত, তখন প্রায়ই কলেজের ছুটির পর আমি তাহাদের ছাত্রাবাসে যাইতাম। কিন্তু শ্যামবাজার অনেক দূর, আমার পথেও নহে। সুতরাং আমি সতীশের এই নূতন বাসায় খুব কমই যাইতাম। যাহার বাড়িতে সতীশ বাস করিত তিনি একটি নাবালক পুত্র, বিধবা পত্নী
ও একটি যুবতী বিধবা কন্যা রাখিয়া পরলোকগত হইয়াছেন। বাড়িটি তাহার নিজের। আমি যখন এই বাড়িতে সতীশের নিকট যাইতাম, তখন বাড়ির নিম্নতলের কয়েকটি ঘর ভাড়া দেওয়া হইয়াছিল। উপরে যে 4-5টি ঘর ছিল, তাহাতেই বাড়ির সকলে বাস করিতেন। সতীশের নিকট শুনিয়াছিলাম যে গৃহস্বামী এই বাড়িটি ব্যতীত নগদ টাকা বা অন্য কোনো বিষয় সম্পত্তি রাখিয়া যান নাই। বাড়ির কিয়দংশ ভাড়া দিয়া যাহা পাওয়া যাইত এবং সতীশ মাসে মাসে যাহা দিত, তাহার দ্বারাই কোনো রকমে তাহাদের সংসার চলিয়া যাইত। সতীশের নানা অসুবিধা হইত, কিন্তু সে তাহা গ্রাহ্যই করিত না। একটি বিপন্ন ব্রাহ্মণ পরিবারকে যে সে সাহায্য করিতে পারিতেছে, ইহাই মনে করিয়া সে হৃষ্ট চিত্তে সমস্ত অসুবিধা সহ্য করিত। অন্তত সতীশের কথাবার্তায় ইহাই বুঝিতে পারিয়াছিলাম। এইভাবে 2-3 মাস কাটিয়া গেল। ইহারই মধ্যে আমি বেশ বুঝিতে পারিলাম যে সতীশ পড়াশোনায় তেমন মনোযোগ দিতেছে না এবং সর্বদাই সে কি যেন একটা ভাবে। তাহাকে অনেক সময় অন্যমনস্ক দেখি। কারণ জিজ্ঞাসা করিলে সে বলে যে তাহার শরীর তেমন ভালো নাই। কোনো প্রকার ঔষধ খাইতে বলিলেও সে তাহা গ্রাহ্য করে না। ক্রমে সে কলেজ কামাই করিতে আরম্ভ করিল। 2-3 দিন কলেজে আসে, তাহার পরই হয়তো 2-3 দিন অনুপস্থিত। কারণ জিজ্ঞাসা করিলে সেই একই উত্তর, শরীর ভালো নাই, একটু একটু জ্বর হয়। অথচ তাহার জন্য কোনো ব্যবস্থাও সে করে না। মার্চ মাসের মাঝামাঝি সময়ে 5-6 দিন সে কলেজে আসিল না। 2-3 দিন যখন তাহাকে কলেজে দেখিলাম না, তখন তাহার সংবাদ লওয়া কর্তব্য মনে করিলাম। কিন্তু নানা কাজের জন্য আরও 2-3 দিন তাহার বাসায় যাওয়া হইল না। 1 সপ্তাহের মধ্যে যখন সে 1 দিনও কলেজে আসিল না, তখন সেই রবিবার অপরাহ্নকালে আমি তাহার বাসায় গেলাম। বাড়ির বাহিরের দ্বার বন্ধ ছিল। আমি দ্বারে কড়া নাড়িতেই গৃহস্বামীর নাবালক পুত্রটি দ্বার খুলিয়া দিল। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, সুরেশ, সতীশ বাসায় আছে? আমাকে দেখিয়া এবং আমার কথা শুনিয়া সে ছেলে মানুষ কি জানি কেন বেশ একটু থতমত খাইয়া গেল। তাহার পর একটু চুপ করিয়া থাকিয়া বলিল, তিনি চলে গেছেন। আমি বলিলাম, চলে গেছেন? কোথায় গেছেন? বাড়ি? তোমাদের কিছু বলে যান নাই? সুরেশ কি উত্তর দিতে যাইতেছিল, এমন সময় তাহাদের বাড়ির ঝি আসিয়া বলিল, কি জানি বাবু, সে কোথায় গেছে, তোমাদেরই বন্ধু, তোমরা খুঁজে দেখো গে। আয় খোকা, ভিতরে আয়। এই বলিয়া সুরেশকে ভিতরে টানিয়া লইয়া ঝি অতি দ্রুত দ্বার বন্ধ করিয়া দিল। আমি ভাবিলাম, এ কি ব্যাপার? আরও কতদিন তো এই বাড়িতে আসিয়াছি, আমি ইহাদের নিতান্ত অপরিচিতও নহি। পূর্বে যখনই আসিয়াছি তখনই বাড়ির সকলে বিশেষ আদর যত্ন করিয়াছেন, আর আজ এ কি? এ কিরকম অপমান? এ তো কখনো ভোগ করি নাই। সতীশ যদি না বলিয়া কহিয়াই কোথাও চলিয়া যাইয়া থাকে, তাহা হইলে সেই জন্য আমার সহিত এই প্রকার রূঢ় ব্যবহারের তো কোনো কারণ নাই। আমি কিছুই বুঝিতে পারিলাম না। হতভম্ব হইয়া দ্বারের বাহিরেই একটু দাঁড়াইয়া থাকিলাম। একবার মনে হইল আর একবার ডাকিয়া জিজ্ঞাসা করি, কিন্তু তাহাদের ব্যবহারের কথা স্মরণ করিয়া আর কাহাকেও পুনরায় ডাকিতে ইচ্ছা হইল না। পল্লীগ্রাম হইলে না হয় পাড়া প্রতিবেশীদিগকে জিজ্ঞাসা করিতাম, কিন্তু এই কলিকাতা শহরে এক বাড়িতে 2 গৃহস্থ থাকিলেও কেহ কাহারও সংবাদ রাখে না।
এখানে পাশের বাড়িতে অনুসন্ধান করিয়া কোনোই লাভ নাই। তখন আর কি করিব, সেই বাড়ির সম্মুখ হইতে রাস্তায় গেলাম। একবার বাড়িটির দিকে চাহিয়া দেখিলাম, কিন্তু দ্বিতলের জানালায় কাহাকেও দেখিতে পাইলাম না। সতীশ কোথায় গেল? তাহার কি হইল? তাহার তো কোনো দুর্ঘটনা হয় নাই। এই সকল কথা চিন্তা করিতে করিতে বাসায় ফিরিয়া আসিলাম। তাহার পর সতীশের সংবাদ জানিবার জন্য বাড়িতে পত্র লিখিলাম। সেই পত্রের উত্তরে জানিলাম যে সতীশের দিদি, মা বা তাহার মাসিমা তাহার কোনো সংবাদই রাখেন না। তাহার পরেই গ্রীষ্মের ছুটিতে যখন বাড়িতে গেলাম, তখন শুনিলাম সতীশ নিরুদ্দেশ, সে বাড়িতে যায় নাই। এই 2 মাস তাহার পিতা অনেক স্থান অনুসন্ধান করিয়াছিলেন, কিন্তু কোথাও তাহার উদ্দেশ পান নাই। কেন যে সে এমনভাবে নিরুদ্দেশ হইল, তাহার কারণও কেহ জানে না। সতীশ যে এমন করিয়া পড়াশোনা ত্যাগ করিয়া নিরুদ্দেশ হইবে, এই কথা আমি কোনো দিনও ভাবি নাই। প্রথম প্রথম মধ্যে মধ্যে তাহার কথা মনে হইত। তাহার পর ধীরে ধীরে তাহার কথা ভুলিয়া গেলাম। সতীশ নামে যে আমার একজন পরম বন্ধু ছিল, সে কথা কালে ভদ্রে মনে হইত। তাহার পর 10 বৎসর অতীত হইয়া গেল। এই 10 বৎসরের মধ্যে আমি সতীশের কথা একেবারেই ভুলিয়া গেলাম। আমার জীবনের উপর দিয়া কত বিপদ, কত কষ্ট গেল। হৃদয়ের গভীর বেদনার জ্বালায় অস্থির হইয়া আমি দেশ ত্যাগ করিলাম। নানা স্থান ঘুরিয়া ঘুরিয়া অবশেষে সুদূর পশ্চিম প্রদেশে হিমালয়ের বক্ষে দেরাদুনে আশ্রয় গ্রহণ করিলাম। সেই সকল কথা আর বলিয়া কি হইবে? সেই কথা বলিবার জন্য এই প্রস্তাবের অবতারণা করি নাই। যাহা বলিতে বসিয়াছি, যে শোকাবহ কাহিনী বর্ণনা করিতে চাহিতেছি, সেই কথাই বলি। আমি দেরাদুনে যেই বাড়িতে থাকিতাম, তাহা ত্রিতল ছিল। সর্বনিম্ন তলে গৃহস্বামী তাহার গরু মহিষাদি রাখিতেন। দ্বিতীয় তলে যে কয়েকটি ঘর ছিল, তাহাতেই আমরা বাস করিতাম। তৃতীয় তলে কেবল একটি ঘর ছিল, সেখানে কেহ বাস করিত না। সেটিকে আমরা উপাসনা গৃহ করিয়া রাখিয়াছিলাম। সেখানে 2-3খানা ব্যাঘ্র ও মৃগচর্ম বিস্তৃত থাকিত। সেই ঘরের অন্যান্য আসবাবের মধ্যে একটি মৃন্ময় আধারে একটি তৈলের প্রদীপ, একটি ধূপদান ও কিঞ্চিত ধূপ থাকিত। এতদ্ব্যতীত আর কোনো দ্রব্যই সেই ঘরে থাকিত না। কেহ এই বর্ণনা শুনিয়া মনে করিবেন না যে আমি প্রতিদিন এই ঘরে উপাসনা করিতাম। আমার সঙ্গী মাস্টারজি থিওজফিস্ট ছিলেন। তিনি প্রাতঃকালে ও সন্ধ্যার পর এই ঘরে বসিতেন। আমি সেই ঘরে অতি কমই যাইতাম। ভগবানের নাম করিবার মতো কি তখন আমার অবস্থা ছিল? আমি কি তখন মন স্থির করিয়া উপাসনা করিতে পারিতাম? মাস্টারজির বিশেষ আগ্রহে একাধ দিন সন্ধ্যার পর তাহার উপাসনা জপ তপ শেষ হইলে আমি সেই ঘরে যাইতাম এবং তাহার সম্মুখে বসিয়া যাহা মনে আসিত তাহাই গান করিতাম। আমাদের এই বাসাটা সাধু সন্ন্যাসীর একটা আড্ডা ছিল। দেরাদুনে সাধু সন্ন্যাসী আসিলে অনেকেই কৃপা করিয়া আমাদের এই প্রবাস গৃহে পদধূলি প্রদান করিতেন এবং কেহ কেহ আতিথ্য গ্রহণ করিতেন। সাধু সন্ন্যাসী আসিলে তাহাদিগকে আমরা এই ত্রিতলস্থ গৃহে স্থান দিতাম। পরলোকগত পূজনীয় কালীকৃষ্ণ ঠাকুর মহাশয় তখন অনেক সময় দেরাদুনে থাকিতেন। তিনি আমাদের এই গৃহ দেখিয়া একদিন বলিয়াছিলেন, ওহে, তোমাদের এই বাড়িটা বেশ। ইহার নিচের তলায় পশ্চালয়, দ্বিতীয় তলে লোকালয় আর তৃতীয় তলে দেবালয়।
এই বাড়িতে আমরা দুইটি জীব বাস করিতাম, আমাদের মাস্টারজি আর আমি। আমিও তখন একজন মাস্টারজি। যখন দেরাদুনে থাকিতাম তখন আমাদের মাস্টারজির স্কুলে আমিও মাস্টারজিগিরি করিতাম। সময় কাটানো তো চাই। এই সময় এক রবিবার প্রাতঃকালে আমি এই পাড়া সেই পাড়া, এ বাড়ি সে বাড়ি টোটো করিয়া বেলা প্রায় 11টার সময় বাসায় ফিরিয়া কাপড় চোপড় ছাড়িতেছি। এমন সময় মাস্টারজি বলিলেন, আজ আমাদের বাড়িতে একজন বাঙালি সাধু আসিয়াছেন। আমি জিজ্ঞাসা করিলাম, বাঙালি সাধু? কই, কোথায়? মাস্টারজি বলিলেন, সাধু কি আপনার মুক্তিমণ্ডপে বসিয়া চায়ের শ্রাদ্ধ করিবেন, না পরনিন্দার আসর জমাইবেন? সাধু সাধুর স্থানেই আছেন। আমি বুঝিতে পারিলাম সাধু আমাদের দেবালয়ে আশ্রয় লাভ করিয়াছেন। আমি বস্ত্রাদি পরিবর্তন করিয়া সাধু দর্শনের জন্য আমাদের ত্রিতলস্থিত দেবালয়ে গমন করিলাম। সেখানে যাইয়া দেখি সন্ন্যাসী মহাশয়ের আপাদ মস্তক কম্বল ঢাকা। তিনি নিদ্রা দেবীর আরাধনা করিতেছেন। এই অবস্থায় তাহাকে জাগাইয়া আলাপ করা কিছুতেই কর্তব্য নহে মনে করিয়া নিচে আমাদের লোকালয়ে ফিরিয়া আসিলাম। আমাকে তখনই নামিয়া আসিতে দেখিয়া মাস্টারজি জিজ্ঞাসা করিলেন, যাইতে যাইতেই চলিয়া আসিলেন যে? সাধুকে মনে ধরিল না নাকি? আমি বলিলাম, আপনার সাধু যে ঘোর নিদ্রায় মগ্ন, আলাপ করিবার উপায় দেখিলাম না। মাস্টারজি বলিলেন, আপনিও যেমন। এই অসময়ে বুঝি কেহ ঘুমায়? সাধু হয়তো ধ্যানে নিবিষ্ট আছেন। আমি বলিলাম, কি জানি মশাই, আগা গোড়া কম্বল ঢাকা দিয়া 14 পোয়া হইয়া ধ্যান করিতে বড় একটা কাউকে দেখি নাই যে। মাস্টারজি বলিলেন, একটু সাড়া দিলেই পারিতেন। আমি বলিলাম, তার দরকার বোধ করিলাম না। সাধু সন্ন্যাসী দেখিতে দেখিতে এলিয়ে গিয়েছি মশাই। যাক, ক্ষুধার জ্বালা ধরিলে সাধুর আপনা হইতেই ধ্যান ভঙ্গ হইবে, তখনই আলাপ করা যাইবে। তাহার পর আমরা স্নানাদি শেষ করিলাম। একাধারে ভৃত্য ও পাচক দেবানন্দ সংবাদ দিল যে খানা প্রস্তুত। মাস্টারজি তখন দেবানন্দকে সাধুকে ডাকিয়া আনিবার জন্য আদেশ করিলেন। আমরা তাহার আগমনের অপেক্ষায় রহিলাম। একটু পরেই সাধু নিচে নামিয়া আসিলেন। সাধুর বয়স 29-30 বৎসর হইবে। গৌরবর্ণ পুরুষ, তবে শীতাতপে তাহার চেহারা মলিন হইয়া গিয়াছে। মাথায় দীর্ঘ কেশ, 2-4টি জটাও বাঁধিয়াছে, দাড়ি আছে। সাধু আমাদের ঘরের মধ্যে আসিয়া আমাকে দেখিয়াই স্তম্ভিতভাবে দণ্ডায়মান হইলেন। তাহার গতিশক্তি লোপ পাইল। তাহার বদনমণ্ডলে মহাবিস্ময়ের ভাব প্রকটিত হইল। আমি তাহার এই ভাব পরিবর্তন লক্ষ্য করিলাম, কিন্তু কেন তাহার এই প্রকার ভাব পরিবর্তন হইল তাহা মোটেই বুঝিতে পারিলাম না। সাধু ক্ষণকাল আমার মুখের দিকে চাহিয়া বলিলেন, তুমি তুমি এখানে? আশ্চর্য ব্যাপার। আমি সাধুকে চিনিতেই পারি নাই। তাহার এই কথা শুনিয়া আর একবার তাহার মুখের দিকে চাহিলাম, কিন্তু কোথাও কখনো যে তাহাকে দেখিয়াছি তাহাও মোটেই স্মরণ করিতে পারিলাম না। সাধু বুঝিতে পারিলেন যে আমি তাহাকে চিনিতে পারি নাই। তিনি তখন অগ্রসর হইয়া আমার হাত চাপিয়া ধরিলেন। তাহার পর অতি কাতর স্বরে বলিলেন, ভাই জলধর, এই 10 বৎসরের মধ্যেই আমাকে ভুলিয়া গিয়াছ? আমাকে চিনিতে পারিতেছ না? আমি 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 সতীশ। সতীশ, সতীশ, যে সতীশকে আজ 10 বৎসর হইল হারাইয়াছি, যে সতীশকে 10 বৎসর পূর্বে কত খুঁজিয়াছি,
যে সতীশের জন্য মধ্যে মধ্যে প্রাণ কেমন করিয়া উঠিত, সেই সতীশ, সেই সতীশ এত কাল পরে, এই দীর্ঘ 10 বৎসর পরে অকস্মাৎ আমারই হিমালয় ক্রোড়স্থিত প্রবাস ভবনে আপনি আসিয়া উপস্থিত হইয়াছে। আমি তখন সতীশকে দৃঢ় আলিঙ্গনে বদ্ধ করিলাম। আনন্দে আমি এতই অধীর হইয়া পড়িয়াছিলাম যে সেই সময়ে একটি কথাও আমার মুখ দিয়া বাহির হইল না। কোথায় সেই সুদূর বাংলাদেশের ক্ষুদ্রাদপি ক্ষুদ্র গ্রামের অধিবাসী আমি আর সতীশ, আর কোথায় এই হিমালয় ক্রোড়স্থ দেরাদুন। আর আজ 1890 খ্রিস্টাব্দ, এতদিন পরে সতীশের সহিত সাক্ষাৎ। আমাকে কোনো কথা বলিতে না দেখিয়া সতীশ বলিল, আশ্চর্য ব্যাপার, এই পাহাড়ের মধ্যে তুমি! তোমাকে যে ভাই এখানে দেখিব, এ কথা আমি কোনো দিন স্বপ্নেও ভাবিতে পারি নাই। তুমি তো আমাকে চিনিতেই পারো নাই, আমি কিন্তু তোমাকে দেখিবা মাত্রই চিনিতে পারিয়াছি। এইবার আমি কথা কহিলাম, বলিলাম, সত্যই তোমার চেহারা ভয়ানক বদলে গিয়েছে। যারা 10 বছর আগে তোমাকে দেখেছে তারা এখন দেখলে তোমাকে চিনতেই পারবে না। তুমি একেবারে আর একজন হয়ে গিয়েছ। সতীশ, হ্যাঁ, আমাদের সতীশ। মাস্টারজি দূরে দাঁড়াইয়া আমাদিগের এই অপ্রত্যাশিত মিলন দেখিতেছিলেন। তিনি এতক্ষণ কোনো কথাই বলেন নাই। এখন তিনি বলিলেন, আপনারা দেখিতেছি পূর্ব পরিচিত বন্ধু। হঠাৎ দেখা হওয়া খুব আশ্চর্যের বিষয়। তা সেসব এখন থাক, চলুন আহার করা যাক। পাখি যখন আপনি এসে ধরা দিয়েছে, তখন সারা দিন রাত্রি কথা বলবার সময় পাওয়া যাবে। মাস্টারজির আদেশক্রমে আমরা আহারে উপবিষ্ট হইলাম। আহার করিতে করিতেই আমি সতীশকে জিজ্ঞাসা করিলাম, আচ্ছা সতীশ, কথা নাই, বার্তা নাই, বলা নাই, কওয়া নাই, তুমি হঠাৎ এমনভাবে নিরুদ্দেশ হলে কেন? আর সন্ন্যাসী হয়েই বা এমন দেশে দেশে ঘুরে বেড়াচ্ছ কেন? আমার এই প্রশ্ন শুনিয়া সতীশের মুখ বিবর্ণ হইয়া গেল। সে আমার কথার কি উত্তর দেবে ভাবিয়া পাইতেছিল না। তাহার ভাব দেখিয়া মাস্টারজি বলিলেন, খাবার সময় খেতে হয়, আর বাজে কথা বলতে হয় না। খেয়ে দিয়ে নিরিবিলি বসে কথা বলবেন। মাস্টারজির এই কথা শুনিয়া সতীশ যেন অব্যাহতি লাভ করিল, কিন্তু সে ভালো করিয়া আহার করিতেও পারিল না। আমাকে দেখিয়া অবধি সে যেন কেমন হইয়া গিয়াছিল। আমি আর কোনো কথা কহিলাম না। আহার শেষ করিয়াই সতীশ উপরে আমাদের দেবালয়ে চলিয়া গেল। আমি একটু পরেই তাহার নিকট গেলাম। যাইয়া দেখি সতীশ শুইয়া পড়িয়াছে। এবার তো আর সাধু নহে যে নিদ্রা বা ধ্যান ভঙ্গ করিতে সংকোচ বোধ করিব। এবার যে আমাদের সতীশ। আমি দেবালয়ের মধ্যে প্রবেশ করিয়া সতীশকে ডাকিলাম। সতীশ আমার ডাক শুনিয়াই উঠিয়া বসিল। আমি তাহার নিকট উপবেশন করিলাম। একটু চুপ করিয়া থাকিয়াই সতীশ বলিল, ভাই, আমাকে তুমি কোনো কথা জিজ্ঞাসা করিতে পারিবে না। আমি তোমাকে কিছুই বলিব না। ইহাতে যদি সম্মত হও, তাহা হইলে তোমাদের এখানে 2-1 দিন থাকিতে পারি, নতুবা আমি এখনই বাহির হইয়া যাইব। আমি বলিলাম, সে কি কথা, তুমি এখনই কোথায় যাইবে? তোমাকে তো আমি ছাড়িয়া দিতেছি না। এত কাল পরে তোমাকে যখন পাইয়াছি, তখন তোমাকে আমি কিছুতেই ছাড়িব না। তোমার কথা জিজ্ঞাসা করিতে নিষেধ করিতেছ। বেশ, কোনো কথা জিজ্ঞাসা করিব না। তাহলে তো তোমার কোনো আপত্তি নাই? আমার কথা তো তুমি শুনবে? সতীশ কাতর বচনে বলিল, তোমার কথাও আমার শুনে কাজ নেই।
আমার কথাও তোমার শুনে কাজ নেই। যে দিন গিয়েছে তা গিয়েছে। এই বলিয়াই সতীশ একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিল। আমি বলিলাম, তুমি তো সন্ন্যাসী, আমিও একরকম তাই। তবে তোমার মতো ভেগ ধরিতে পারি নাই, সে ইচ্ছাও নাই। যাক, সেই সব কথা যাক, পূর্বের কথা জিজ্ঞাসা করছি নে। আজ তুমি কোথা থেকে এলে? সতীশ বলিল, হরিদ্বার থেকে বেরিয়ে মনে হলো একবার দেরাদুন হয়ে যমুনোত্রীর দিকে যাব। এখানে এসে পথে পথে ঘুরে বেড়াচ্ছিলাম। এর মধ্যে তোমাদের বাসার ওই বাবুটির সঙ্গে দেখা হলো। তিনি আমাকে এখানে নিয়ে এলেন। এতদিন পরে তোমার সঙ্গে দেখা হবে বলেই হয়তো আমি এখানে আসতে সম্মত হয়েছিলাম, নইলে আমি গৃহস্থের বাড়িতে মোটেই যাই না। ভাই, আর একটা কথা এখনই বলে রাখি, সারা দিন তোমার এখানে থাকতে রাজি, কিন্তু সন্ধ্যা হলেই আমাকে ছেড়ে দিতে হবে। আমি বলিলাম, কেন? সতীশ বলিল, তা আমি তোমাকে বলিব না। আমি রাত্রিতে লোকালয়ে বাস করি না। এই বলিয়া সতীশ কেমন যেন বিমর্ষ হইয়া গেল। তাহার মুখ মলিন হইয়া গেল, তাহার দৃষ্টি উদ্ভ্রান্ত হইল। আমি তাহার ভাব গতি কিছুই বুঝিতে পারিলাম না। আমি বলিলাম, আমাদের বাড়িতে থাকলে তোমার সাধন ভজনের ব্যাঘাত হবে মনে করে কি তুমি সন্ধ্যার সময় যেতে চাচ্ছ? দেখো, আমাদের এই দেবালয় অতি নির্জন স্থান, এখানে কেহই থাকে না, কেহই তোমাকে বিরক্ত করিতে আসিবে না। তুমি এখানে বসে নিশ্চিন্ত মনে সাধন ভজন যা ইচ্ছে তাই করতে পারো, তোমার কোনো অসুবিধাই হবে না, কেহই তোমাকে বিরক্ত করতে আসবে না। সতীশ পূর্ববৎ কাতর স্বরে বলিল, না না, সেসব কিছুই নয়, সেসব কিছু নয়। কথা এই যে আমি রাত্রিতে লোকালয়ে থাকি না। আমি বলিলাম, বেশ তো, আমাদের এটা তো লোকালয় নয়, এটা যে দেবালয়, এখানে থাকতে তোমার আপত্তি কি? না, তোমাকে আমি ছাড়ছি না, তুমি ওই বলে বেরিয়ে যাবে, আর আসবে না। সতীশ বলিল, না ভাই, আজ সন্ধ্যার সময় যাব, আবার কাল সকালেই চলে আসব। তোমার সঙ্গে কি ছলনা করতে পারি? আমি বলিলাম, একবার করেছিলে ভাই, আমাকে একটা কথাও না বলে চলে এসেছিলে। সতীশ আবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। তাহার পর বলিল, না, তার হবে না, তার হবে না। আমার ভাই ঘুম পাচ্ছে, আমি রাত্রিতে ঘুমোতে পারি না, দিনেই ঘুমাই। আমি বলিলাম, তাহলে আমি নিচে যাই, তুমি একটু ঘুমো, কিন্তু আমাকে না বলে তুমি চলে যেও না। তোমার সঙ্গে আমার সুখ দুঃখের কথা বলতে বাকি আছে। সতীশ মলিন মুখে বলিল, আর সুখ দুঃখ। এই বলিয়াই সে শয়ন করিল। আমি নিচে নামিয়া আসিলাম। নিচে নামিয়া আমি কোনো কাজেই মনঃসংযোগ করিতে পারিলাম না। শুধু মনে হইতে লাগিল, এই সেই সতীশ, কি আশ্চর্য পরিবর্তন, কি অভাবনীয় ব্যাপার। সে কোনো কথাই বলিতে চায় না, আমাকেও না। যে সতীশ আমার পরম বন্ধু ছিল, এখন আমি তাহার পর হইয়া গিয়াছি। তাহার ভাব দেখিয়া মনে হইল যে সে আমার সঙ্গ ত্যাগ করিতে পারিলেই যেন বাঁচে। এতদিন পরে দেখা হইল, এই হিমালয়ের মধ্যে দেখা হইল, অথচ আমি কেন এখানে আসিয়াছি, কি করিতেছি, আমার দেশের খবর, আমার নিজের কোনো কথা কিছুই শুনিবার জন্য, কিছুই জানিবার জন্য তাহার আগ্রহ নাই। নিজের কথাও সে বলিবে না। এ কি পরিবর্তন! 10 বৎসরে মানুষ কি এমন বদল হইয়া যায়? কই, আমার তো কিছুই হয় নাই।
আমি কি কম কষ্ট, কম যন্ত্রণা পাইতেছি? কিন্তু তাতে তো আমার কোনোই পরিবর্তন হয় নাই। আমি যেমন তেমনই আছি। সব ছাড়িয়া আসিয়াছি, অথচ কিছুই তো ছাড়িতে পারি নাই। এখনো তো সেই ছায়ায় ঢাকা, পাখি ঢাকা পল্লী ভবনের কথা মনে হইলে সেখানে ছুটিয়া যাইবার জন্য প্রাণ আকুল হইয়া পড়ে। এখনো শত দিক হইতে শত গ্রন্থি আমাকে আটক করিবার জন্য প্রস্তুত হইয়া রহিয়াছে। সেই সকলের মায়া তো একটুও কাটাইতে পারি নাই। আর সতীশ, বাড়িতে তাহার বাপ আছে, মা আছে, ভাই ও ভগিনী আছে, কত আত্মীয় স্বজন আছে। তাহাদের কাহারও কথা কি তাহার একবারও মনে হয় না? এ কি মানুষ! বসিয়া বসিয়া এই সকল কথাই চিন্তা করিতে লাগিলাম। কিছুই ভালো লাগিল না। তখন একখানি বই লইয়া পড়িতে আরম্ভ করিলাম। অন্য সময় হইলে পথে বাহির হইয়া পড়িতাম, কিন্তু আজ তাহা পারিলাম না। কারণ আমার অনুপস্থিতির সময় সতীশ যদি চলিয়া যায়, আর যদি না আসে। কিছুক্ষণ পড়িবার পরই শুনিতে পাইলাম দেবালয়ে গান হইতেছে, সতীশই গান করিতেছে। আমি তখন পা টিপিয়া টিপিয়া ত্রিতলে যাইবার সিঁড়ি দিয়া উঠিতে লাগিলাম এবং দ্বারের পার্শ্বে দাঁড়াইয়া শুনিতে লাগিলাম। সতীশ গাহিতেছে, ভোলা মন, কি করিতে কি করিলি, সুধা বলে গরল খেলি, সংসারে সোনার খনি, পরশমণি, রতনমণি না চিনিলি, কি বলে যে অবহেলে সোনা ফেলে আঁচলে কাঁচ বেঁধে নিলি। গানের এই একটা অন্তরাই সে বার বার গাহিতে লাগিল। আমিও অতৃপ্ত হৃদয়ে গানটি শুনিতে লাগিলাম। সতীশ গাহিতে পারিত, তাহার গান 10 বৎসর পূর্বেও শুনিয়াছি, কিন্তু এমন প্রাণ খুলিয়া, এমন সব ভুলিয়া তন্ময় হইয়া গান করিতে কক্ষনো শুনি নাই। একটু পরেই সতীশ চুপ করিল। আমি তখন ধীরে ধীরে দেবালয়ের মধ্যে প্রবেশ করিয়া বলিলাম, সতীশ, তুমি ঘুমাও নাই? সতীশ বলিল, না, ঘুমাইবার চেষ্টা করিলাম, কিন্তু ঘুম হইল না। তুমি আমার সব ওলট পালট করিয়া দিয়াছ। আগে জানিলে তোমার এখানে আসিতাম না। আমি বলিলাম, তুমি কি ইচ্ছে করে এসেছ? যার আনবার দরকার হয়েছিল তিনিই তোমাকে আমার কাছে এনে দিয়েছেন। সতীশ বলিল, বসো ভাই, আমার আজ ভালো লাগছে না। তোমার সঙ্গে এতদিন পরে দেখা হলো, তোমার সঙ্গেও দুটো কথা বলতে ইচ্ছা করছে না। আমি এখনই বেরিয়ে পড়ি। আমি বলিলাম, তুমি কোথায় যাবে? সতীশ বলিল, এই বন জঙ্গলের দিকে, লোকালয়ের বাহিরে। আমি বলিলাম, লোকালয় দেখে তোমার এত ভয় কেন? আমার এই প্রশ্ন শুনিয়া সতীশ শিহরিয়া উঠিল। তাহার মুখ বিবর্ণ হইয়া গেল। সে পাগলের মতো চারিদিকে চাহিতে লাগিল। পরক্ষণেই আবার আত্মসংবরণ করিয়া বলিল, আমি বড় কষ্ট পাচ্ছি, বড় কষ্ট, বড় যন্ত্রণা। এমন নরক ভোগ কারো কক্ষনো হয় নাই। বড় পাপের বড় শাস্তি। আমি বলিলাম, সতীশ, আমি তোমার ছেলেবেলার বন্ধু। আমাকে তোমার কষ্টের কথা, তোমার যন্ত্রণার কথা, তোমার বেদনার কথা বলিবে না ভাই? দুঃখ কষ্টের কথা অন্যের কাছে বললে বেদনা অনেকটা কমে যায়, তা কি তুমি জানো না? সতীশ বলিল, না না, আমার কথা তোমাকে বলতে পারবো না, কাউকেই না, কাউকেই না, কোনো দিনও না, কক্ষনো না। এই বলিয়া সতীশ 2 হাতে মুখ ঢাকিয়া বসিল। আমি চুপ করিয়া রহিলাম। প্রায় 10 মিনিট পরে
সতীশ মুখ তুলিয়া আমার দিকে চাহিয়া বলিল, তুমি কোনো কথা জিজ্ঞাসা করিও না, বেলা গেল, আমি এখন উঠি। আমি বলিলাম, নিতান্তই তুমি যাবে? কাল সকালে আবার আসবে, প্রতিজ্ঞা করো। সতীশ একটা ভীষণ হাসির সহিত বলিল, প্রতিজ্ঞা? প্রতিজ্ঞা? এ কথা আবার তুমি কোথায় শিখলে? এ কথা তোমাকে কে বলিল? প্রতিজ্ঞা? না না, প্রতিজ্ঞা আর করছি না, আর না। আমি যাই, আমি বলে যাচ্ছি, কাল আবার তোমার কাছে আসব, যে কয়দিন ভয় লাগে তোমার কাছে থাকব। ওগো বলছি, আমি থাকব। এই বলিয়াই সতীশ উঠিয়া দাঁড়াইল। তাহার পর কম্বলখানি গায়ে জড়াইয়া সে সিঁড়ির নিকটে গেল। তাহার সঙ্গে আর কোনো দ্রব্য ছিল না। সিঁড়ির নিকট দাঁড়াইয়া সে বলিল, ভাই, তুমি কিছু মনে করো না, তোমার সেই সতীশ আর নাই, এ তার প্রেতাত্মা, বুঝেছ ভাই, প্রেতাত্মা, প্রেতাত্মা। এই বলিয়া সে বিকট হাস্য করিয়া উঠিল। সেই হাসি শুনিয়া আমার প্রাণ কাঁপিয়া উঠিল। সে তো হাসি নহে, আমার মনে হইল পিশাচের চিৎকার। তাহার পরই সে দুমদুম করিয়া সিঁড়ি দিয়া নামিয়া চলিয়া গেল। আমি তাহার অনুসরণ করিতে পারিলাম না, তখন ইচ্ছাও ছিল না। সতীশ যাহা বলিয়াছিল তাহাই করিল। পরদিন বেলা ৮টার সময় সে ফিরিয়া আসিল এবং বরাবর দেবালয়ে যাইয়া তাহার সেই কম্বলখানি দিয়া আপাদমস্তক ঢাকিয়া শয়ন করিল। সে দেবালয়ে যাওয়ার একটু পরেই উপরে যাইয়া আমি তাহাকে তদবস্থায় দেখিলাম। তখন তাহাকে বিরক্ত করা অকর্তব্য মনে করিয়া নিচে নামিয়া আসিলাম। আহারাদি প্রস্তুত হইলে তাহাকে ডাকিয়া আনা হইল। সে নীরবে আহার করিতে লাগিল। আমি বলিলাম, সতীশ, আমি তো এখন স্কুলে চলিলাম, 4টার পরেই আসিব। আমি না এলে তুমি বাহির হইও না। আজ যে তোমার সঙ্গে মোটেই কথা হলো না। সতীশ আমার দিকে চাহিয়া বলিল, 4টা পর্যন্ত আমি শুয়েই থাকব, আর যদি চলেই যাই তাহলেও আজকের মতো ঠিক ফিরে আসব। তোমাকে না বলে আমি এখান থেকে চলে যাব না। উপর্যুপরি 3 দিন সতীশ সমস্ত দিন আমাদের দেবালয়ে ঘুমায় আর সন্ধ্যার পূর্বেই বাহির হইয়া যায়। কোথায় যায়, কি করে জিজ্ঞাসা করিলে এমন মলিন মুখে, এমন কাতর নয়নে চায় যে কথাটা দ্বিতীয়বার জিজ্ঞাসা করিবার উপায় থাকে না। 4 দিনের দিন স্থির করিলাম, সতীশ কি করে, কোথায় যায় দেখিতে হইবে। রাত্রিতে বনে জঙ্গলে যাইতে আমারও তেমন ভয় ছিল না। তখন বৈশাখ মাস, রাত্রিতে শীতও তেমন প্রবল ছিল না। সেদিন আমি একটু সকাল সকালেই স্কুল হইতে চলিয়া আসিলাম। বাসায় আসিয়া দেখি সতীশ দেবালয়ে নিদ্রা যাইতেছে। আমি নিচে বসিয়া তাহার অপেক্ষা করিতে লাগিলাম। সতীশ অন্য দিন অপেক্ষা সেই দিন বেশি ঘুমাইল। সে যখন জাগিয়া উঠিল তখন প্রায় সন্ধ্যা। ইহাতে আমার একটু সুবিধা হইল, কারণ সে যদি বেলা থাকিতে বাহির হইত তাহা হইলে অনুসরণ করা তেমন সুবিধাজনক হইত না। আমি প্রস্তুত হইয়া বসিয়াছিলাম। সতীশ যখন সিঁড়ি দিয়া নামিয়া গেল আমি তখন তাহার অনুসরণ করিলাম। আমি মনে করিয়াছিলাম সে হয়তো শহরের পশ্চিম দিকে যাইবে, কিন্তু বাহির হইয়া দেখি সে আমাদের বাসার সম্মুখ দিয়া যে পথ পূর্বমুখে গিয়াছে সেই পথ ধরিয়া চলিতে লাগিল। আমিও একটু দূরে থাকিয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিলাম। আমাদের বাসা হইতে পূর্ব দিকে কিছু দূর গেলেই রিচপানা নদী। এই নদীতে সকল সময় জল থাকে না। যখন পাহাড়ে খুব বৃষ্টি হয় তখন এই নদীতে ঢল নামে। তাহার পর
আবার নদীগর্ভ শুষ্ক হইয়া যায়, তখন জুতা পায়ে দিয়া নদী পার হওয়া যায়। সতীশ ধীরে ধীরে সেই নদীর তীরে উপস্থিত হইল। আমি মনে করিলাম হয়তো সে নদী তীরে বসিয়া রাত্রি কাটাইবে, কিন্তু নদীর তীরে এসে বসিল না, নদীর মধ্যে নামিয়া গেল। তখন অন্ধকার হইয়াছে, কিন্তু সেই অন্ধকার এত গভীর নহে যে নিকটের মানুষ দেখিতে পাওয়া যায় না। সতীশ নদীর মধ্যে নামিলে আমিও অগত্যা নদীর মধ্যে নামিলাম। নদীর মধ্যেই এক স্থানে কয়েকখানি প্রকাণ্ড প্রস্তরখণ্ড পড়িয়াছিল। সতীশ তাহারই একখানির উপর বসিল। আমি কি করি? একটু দূরে বালুকারাশির উপরেই চাপিয়া বসিলাম। দাঁড়াইয়া থাকিলে পাছে সতীশ আমাকে দেখিতে পায়, এই ভয়ে আমাকে বসিয়া পড়িতে হইল। এইভাবে প্রায় আধ ঘণ্টা কাটিয়া গেল। সতীশ সেই প্রস্তরখণ্ডের উপরেই বসিয়া রহিল। সে জপ তপ করিতেছিল কিনা তাহা আমি অন্ধকারে দেখিতে পাইলাম না। আধ ঘণ্টা পরে হঠাৎ সে একটা বিকট চিৎকার করিয়া উঠিল। সেই চিৎকার ধ্বনি শুনিয়া আমি ভয়ে শিহরিয়া উঠিলাম। এমন আর্তনাদ আমি কখনো শুনি নাই। আমার বুকের মধ্যে কাঁপিয়া উঠিল। আমি তখন কি করিব তাহা প্রথমে ভাবিয়াই পাইলাম না। আমি ভয়ে এত দূর অভিভূত হইয়া পড়িয়াছিলাম যে সেই সময়ে সতীশের নিকট উপস্থিত হইবার শক্তিও আমার ছিল না। সতীশ সেই বিকট চিৎকার করিয়াই চুপ করিল। আবার চারিদিক নিস্তব্ধ হইল। আমি তখন একটু যেন সাহস পাইলাম। একবার মনে করিলাম সতীশের নিকট উপস্থিত হই, কিন্তু পরক্ষণেই সেই সংকল্প ত্যাগ করিলাম। সতীশ কি করে দেখিবার জন্য অপেক্ষা করিয়া বসিয়া রহিলাম। প্রায় আধ ঘণ্টা চলিয়া গেল। সতীশের কোনো সাড়াই পাইলাম না। তখন আমার মনে হইল হয়তো সতীশ ভয়ে চিৎকার করিয়াই অজ্ঞান হইয়া পড়িয়া থাকিবে। এই কথা মনে হইবা মাত্র আমি সতীশের দিকে অগ্রসর হইলাম। কিন্তু 2-3 পদ যাইতে না যাইতেই সতীশ পুনরায় চিৎকার করিয়া উঠিল। এবার তাহার কথা বেশ শুনিতে ও বুঝিতে পারিলাম। সতীশ চিৎকার করিয়া বলিল, ছেড়ে দাও ওগো, ছেড়ে দাও, ছেড়ে দাও। তাহার পরেই আবার চুপ করিল। আমি আর অগ্রসর হইতে পারিলাম না। আমার পা দুইখানিতে কে যেন 10 মণ লোহা বাঁধিয়া দিল। বনে জঙ্গলে পাহাড় পর্বতে একাকী অনেক সময় ভ্রমণ করিয়াছি। অনেক বিনিদ্র রজনী পর্বত গহ্বরে একাকী কাটাইয়াছি। অনেক জনশূন্য স্থানে গভীর অন্ধকারে বৃক্ষমূলে রাত্রি কাটাইয়াছি। কিন্তু তাহাতে তো কোনো দিন হৃদয়ে আতঙ্কের সঞ্চার হয় নাই। কিন্তু আজ সতীশের কার্য দেখিয়া, তাহার বিকট আর্তনাদ শুনিয়া সত্য সত্যই আমার বক্ষস্থল স্পন্দিত হইতে লাগিল। একবার মনে হইল আর এখানে থাকিয়া কাজ নাই, বাসায় ফিরিয়া যাই। আবার মনে হইল সতীশের নিকট উপস্থিত হই, কিন্তু এখন তাহার যে অবস্থা তাহাতে তাহার নিকট উপস্থিত হইতে ভয় হইল। সে তো এখন প্রকৃতিস্থ নাই, অথচ এমন অবস্থায় থাকাও আমার পক্ষে অসম্ভব হইয়া পড়িল। সেই সময় সতীশ পুনরায় চিৎকার করিয়া উঠিল, রক্ষা করো, বাঁচাও। এবার আর আমি স্থির থাকিতে পারিলাম না। আমার ভয় ডর তখন আর রহিল না। আমার মনে হইল বড়ই বিপন্ন হইয়া সতীশ কাহারও আশ্রয় প্রার্থনা করিতেছে। আমি তখন এক দৌড়ে সতীশের নিকট উপস্থিত হইয়া তাহাকে জড়াইয়া ধরিয়া বলিলাম, ভয় নাই, আমি আসিয়াছি। আমি দেখিলাম সতীশ থরথর করিয়া কাঁপিতেছে। আমার মনে হইল তাহার সংজ্ঞা লোপের মতন হইয়াছে। আমি সতীশকে একেবারে আমার বুকের মধ্যে জড়াইয়া ধরিলাম। সতীশ
তখনও কাঁপিতেছিল। তাহার কথা বলিবার শক্তি অপহৃত হইয়াছিল। আমি যে তাহাকে কোলের মধ্যে জড়াইয়া ধরিয়াছি তাহাও বোধহয় সে বুঝিতে পারে নাই। আমিও আর কথা বলিতে পারিলাম না। একটু পরেই সতীশ হঠাৎ বলিয়া উঠিল, কে 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 তুমি? কে তুমি? ছাড়ো ছাড়ো, কে তুমি? আমি বলিলাম, ভয় নাই সতীশ, আমি আসিয়াছি। সতীশ বলিল, তুমি তুমি কে তুমি? তুমি তো সে নও, তোমাকে তো আর কোনো দিন আমি দেখি নাই। কে তুমি? আমি বলিলাম, সতীশ, তোমার কি হইয়াছে? তুমি অমন করিতেছ কেন? আমাকে কি চিনিতে পারিতেছ না? আমার এই কথা শুনিয়া সতীশের জ্ঞান সঞ্চার হইল। সে বলিল, তুমি এসেছ? কেন ভাই, তুমি আমার এই নরক যন্ত্রণা কেন দেখতে এলে? বড় কাতর ভাবে, বড়ই মর্মভেদী করুণ স্বরে সতীশ এই কয়েকটি কথা বলিল। আমি বলিলাম, সতীশ, তোমার কি হইয়াছে? তুমি অমন করিতেছ কেন? ভয় কি? আমি যে তোমার কাছেই রহিয়াছি। সতীশ তখন অতি কাতর বচনে বলিল, ভাই, আজ 8 বৎসর আমি ভয়ানক নরক যন্ত্রণা ভোগ করিতেছি। 8 বৎসর, 2-1 দিন নয়, 8 বৎসর। এই 8 বৎসর রাত্রিতে আমার নিদ্রা নাই। রাত্রিতে আমি ঘুমাইতে পারি না। সারা রাত্রি এমন করিয়া আমি বনে জঙ্গলে চিৎকার করিয়া ফিরি। সে যে আমায় কিছুতেই ছাড়ে না, কিছুতেই না, কিছুতেই না। রাত্রি হইলেই সে আমাকে পাইয়া বসে। সারা রাত কতবার কত রকম এসে কষ্ট দেয়। বড় যন্ত্রণা, বড় কষ্ট। এই বলিয়াই সতীশ পার্শ্বের অন্ধকারের মধ্যে উঠিয়া যাইতে চাহিল। আমি তাহাকে জোর করিয়া বসাইলাম। বলিলাম, কে সে? কে যে তোমার উপর এমন অত্যাচার করে? সতীশ পাগলের মতো চিৎকার করিয়া বলিল, কে কে? ওই দেখো, কে? ছাড়ো ছাড়ো, ওগো ছাড়ো। এই বলিয়া সতীশ মাটির উপর শুইয়া পড়িল। আমি তাড়াতাড়ি তাহাকে তুলিয়া বুকের মধ্যে জড়াইয়া ধরিলাম। বলিলাম, কই কই? আমি তো কাকেও দেখতে পাচ্ছি নে, এখানে তো কেউ নেই। সতীশ আমার কথার কোনো উত্তর দিল না। সে কি যেন ভাবিতে লাগিল। তাহার পর একটু প্রকৃতিস্থ হইয়া বলিল, ভাই, তুমি এখানে কেন এলে? তুমি আমায় কিছুই করতে পারো না। কাহারও সাধ্য নাই আমাকে উদ্ধার করে। আমি যে পাপ করিয়াছি তাহার শাস্তি আমাকে ভোগ করিতেই হইবে। কি ভীষণ শাস্তি, কি ভীষণ, কি ভীষণ শাস্তি, কি ভয়ানক। আমি বলিলাম, সতীশ, আর এখানে নয়, বাসায় চলো। সেখানে গিয়ে স্থির হয়ে সব কথা আমাকে খুলে বলো। দেখি আমি তোমার এই যন্ত্রণার অবসান করতে পারি কি না। সতীশ নিরাশভাবে বলিল, তুমি পাগল। আমার এই যন্ত্রণা আমার আজীবনের সঙ্গী। এই পাপের প্রায়শ্চিত্ত এমন করিয়া যে করিতে হইবে তাহা আমি জানিতাম না। এই রোগের ঔষধ নাই। যেদিন প্রাণ বাহির হইবে, যদি সেই দিন আমি শান্তি পাই। তা তো হবে না। আমার তো মরণ নাই। আমি মরলে প্রায়শ্চিত্ত করবে কে? তুমি ফিরে যাও ভাই। আমি রোজ রাত্রেই এই কষ্ট পাইয়া থাকি। তাই আমি রাত্রিতে লোকালয়ে থাকি না। তুমি বাসায় যাও, প্রাতঃকালে তোমার বাসায় যাইব। তুমি যাও। আমি বলিলাম, তোমাকে এই অবস্থায় রেখে আমি কি করে যাই? আমি যেতে পারবো না। আমার কথায় বাধা দিয়া সতীশ বলিল, থেকে কি করবে? তাকে কেউ তাড়াতে পারবে না।
সে আমাকে কিছুতেই ছাড়বে না। তুমি যাও, তোমার পায়ে পড়ি, তুমি যাও। আমি বলিলাম, সতীশ, তোমার যন্ত্রণার কথা না শুনে আমি এখান থেকে নড়ব না। সতীশ একটু চিন্তা করিয়া বলিল, তুমি বাসায় যাও, আমি বলছি কাল তোমাকে সব কথা বলবো। তুমি যদি থাকো তাহা হইলে আর আমার সঙ্গে দেখা হবে না, তুমি আমায় ঠেকিয়ে রাখতে পারবে না। আমি ঠিক কথা বলছি। যদি আমার পাপের কাহিনী শুনতে চাও তবে আজ তুমি ফিরে যাও, কাল তোমাকে সব বলবো, যে কথা কাউকে কোনো দিন বলি নাই সেই কথা তোমাকে বলবো। স্বীকার করছি, তোমাকে বলবো। আর দেরি করো না ভাই, ওই সে আসছে। এই বলিয়াই সতীশ বাবা গো বলিয়াই চিৎকার করিয়া উঠিল। আমি তাহাকে পুনরায় বুকের মধ্যে চাপিয়া ধরিলাম। একটু পরেই আবার প্রকৃতিস্থ হইয়া সতীশ বলিল, যাও ভাই, তুমি বাসায় যাও, আর দেরি করিও না। আমি আর কি করিব? সতীশকে সেই অবস্থায়, সেই নদীর মধ্যে একাকী অন্ধকারে ফেলিয়া আমাকে চলিয়া আসিতে হইল। পাগলের সঙ্গে সারা রাত্রি সেই স্থানে অতিবাহিত করিতে পারিলাম না। আমি তাহার সেই শোচনীয় অবস্থার কথা ভাবিতে ভাবিতে বাসায় ফিরিয়া আসিলাম। সেই রাত্রিতে আমার নিদ্রা আসিল না। সমস্ত রাত্রি সতীশের ভীষণ যন্ত্রণার কথাই ভাবিতে লাগিলাম। তাহার সেই বিকট আর্তনাদ ক্রমাগত আমার কর্ণে ধ্বনিত হইতে লাগিল, হায় হতভাগ্য সতীশ। পরদিন যথাসময়ে সতীশ ফিরিয়া আসিল। আমি সেই দিন আর স্কুলে গেলাম না। সতীশের কথা শুনিবার জন্য বাসায় থাকিলাম। আহারান্তে সতীশ আমাকে দেবালয়ে যাইবার জন্য অনুরোধ করিল। আমি বলিলাম, আগে একটু বিশ্রাম লও, তাহার পর আমি যাইব। সতীশ বলিল, আমি আজ আর ঘুমাইব না, তুমি আমার সঙ্গে এসো। আমি তখন তাহার সঙ্গে দেবালয়ে গেলাম এবং তাহার সম্মুখেই একখানি মৃগচর্মে উপবিষ্ট হইলাম। সতীশ প্রথমে খানিকক্ষণ চুপ করিয়া রহিল। তাহার পর তাহার জীবনের কথা যাহা বলিল, তাহা ঠিক তাহার ভাষায় এতদিন পরে বলিতে পারিব না। যতদূর মনে আছে ততদূর চেষ্টা করিয়া বলিতেছি। সতীশ ধীরে ধীরে বলিল, আমার কথা বড় বেশি নহে, অল্প কয়েকটি কথা শুনিলেই তুমি সব বুঝিতে পারিবে। আমি শ্যামবাজারে যেই বাসায় ছিলাম তাহা তোমার মনে আছে। ভট্টাচার্যের একটি বিধবা যুবতী কন্যা ছিল না? সেই সৌন্দর্যই আমার কাল হইল। সেই সকল কথা বর্ণনা করিয়া কাজ নাই। আমি তাহাকে ক্রমাগত প্রলোভন দেখাইয়া পাপের পথে লইয়া আসিলাম। তখন আমি এমন দিশেহারা হইয়া পড়িয়াছিলাম যে অনেক দিন কলেজে পর্যন্ত যাইতাম না। তোমার মনে পড়ে, তুমি তার জন্যে আমাকে কত বকিতে, কত উপদেশ দিতে। তখনও যদি তোমার কথা শুনিয়া সাবধান হইতাম, তা তো হল না। তারপর একদিন তাহাকে লইয়া পলায়ন করিলাম, একেবারে কাশীতে আসিলাম। তোমরা আমাকে খুঁজিয়া পাইলে না, বুঝেছ? এই বলিয়া সতীশ নীরব হইল। আমিও চুপ করিয়া বসিয়া রহিলাম। একটু পরেই একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া
সতীশ বলিল, তারপর আর কি, কাশীতে আমরা প্রায় 1 বৎসর কাটাইলাম। তখন আমাদের সম্বলও ফুরাইয়া গেল, দিন চলা ভার হইল। আমারও হৃদয়ে কেমন একটা অবসাদ আসিয়া উপস্থিত হইল। একদিন মনে করিতাম রজনীকে ফেলিয়া পলায়ন করি, আর ভালো লাগে না, কিন্তু তাহা পারিলাম না। শেষে কি হইল জানো? রজনীর সন্তান সম্ভাবনা হইল। তখন আমার মাথায় আকাশ ভাঙিয়া পড়িল। 2 জনেরই চলে না, আবার আরেকটি। আমি তখন কি করিব ভাবিয়া পাইলাম না। আমি হিতাহিত জ্ঞান শূন্য হইলাম। শেষে কি করিলাম জানো? একদিন বাজার হইতে বিষ কিনিয়া আনিলাম। রজনীকে আগে বিষ খাওয়াইয়া মারিব, তাহার পর আমি সেই বিষ খাইয়া মরিব। তাহার ভাতের সঙ্গে বিষ মিশাইয়া দিলাম। বিষের কার্য আরম্ভ হইল। সে ছটফট করিতে লাগিল। সে যে কি যন্ত্রণা! আমার ভয় হইল, আমি মরিতে পারিলাম না। তাহাকে সেই অবস্থায় ফেলিয়াই আমি পলায়ন করিলাম। সতীশ আবার চুপ করিল। আমারও আর কোনো কথা জিজ্ঞাসা করিবার ইচ্ছা হইল না। একটু পরেই সতীশ বলিল, তুমি একটু বসো, আমি নিচ থেকে আসছি। এই বলিয়া সতীশ নিচে চলিয়া গেল। আমি তাহার অপেক্ষায় বসিয়া রহিলাম। কই, সতীশ তো আসে না। আমি মনে করিয়াছিলাম সে তখনই ফিরিয়া আসিবে। 10 মিনিট অপেক্ষা করিয়াও যখন তাহাকে দেখিলাম না, তখন আমার মনে হইল সতীশ হয়তো কোথাও চলিয়াই গেল। আমার কথাই ঠিক হইল। আমি নিচে আসিয়া অনুসন্ধান করিলাম, সতীশকে দেখিলাম না। রাস্তায় গেলাম, সেখানেও সতীশ নাই। তাহার পর তাহার কত অনুসন্ধান করিয়াছি, কত স্থানে ঘুরিয়াছি, কিন্তু সতীশকে আর খুঁজিয়া পাইলাম না। এখনো সে বাঁচিয়া আছে কিনা কেমন করিয়া বলিব? আহা, সে যদি মরিয়া থাকে তবে সে বাঁচিয়াছে। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক জলধর সেন রচিত একটি ছোট গল্প, ভীষণ প্রায়শ্চিত্ত। গল্প পাঠ করলাম আমি, অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন মোনালিসা। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবার আসবো আগামী সপ্তাহে আবার কোনো ভালো লাগা গল্প নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।